হবে সেই বিষয়গুলো তাকে সুস্পষ্ট জানানো হবে। উপকরণ তৈরি সংগ্রহ ব্যবহারে শিক্ষার্থী সম্পৃক্ত করা। আমরা জানি যে অনেক জায়গায় এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগ জায়গায় উপকরণ নিয়ে অবশ্যই শ্রেণীকক্ষে শিক্ষককে যেতে হয়। শিক্ষকতার সাথে যারা সম্পৃক্ত এবং বিভিন্ন সাবজেক্টিভ টিচার যারা তাদের শিক্ষার ক্ষেত্রে যে উপকরণগুলো তার দরকার সেই উপকরণগুলো এবং শিক্ষার ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে শ্রেণীকক্ষে গেলে হাতে কলমে শিক্ষার মাধ্যমে শিক্ষা দিলে সেই জিনিসটা অনেক বেশি স্থায়ী হয়। আগে ইন্টারে ইংলিশে একটা প্যাসেজ ছিল এরকমের জাদুঘর রাকিবের একটা সাইকেল চালানো নিয়ে একটা ঘটনা ছিল যে যেখানে আদিম চিন্তা করলো যে সে সাইকেল চালানো শিখবে, মানে টপিকটা ছিল যে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেকর্ড করা, যে যোগাযোগের যথার্থতা বলতে কি বোঝায়, যোগাযোগের মাধ্যমটা কি তার একটা উদাহরণ দেওয়া হয়েছিল। যে সেখানে বলা হয়েছিল যে আদিম আর রাকিব দুজনেই সাইকেল চালানো শিখতে চায়, কিন্তু একজনে চিন্তা করলো যে আমি সাইকেল চালানো শিখবো, আমি লাইব্রেরি থেকে একটা সুন্দর বই নিয়ে আসি সাইকেল চালানো শেখার উপায়, সে ওই বইটা নিয়ে আসলো, নিয়ে এসে বইটা পড়া শুরু করে দিল। আর রাকিব চিন্তা করলো কি যে আমার তো সাইকেল চালানো শেখা থাকে, আমি একটা গ্যারেজ থেকে একটা সাইকেল নিয়ে আসি, এবার নিয়ে আসার পরে সে সেটা আস্তে আস্তে চালানো শেখা শুরু করলো, একবার পড়ে যায় আবার পড়ে আবার নিয়ে এভাবে চেষ্টা করতে করতে দেখা গেল একটা সময় আদিম যতদিনে বইটা শেষ না করলো তার অনেক আগেই রাকিব সাইকেল চালানো শিখে ফেলছে। এবং রাকিবকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কোন জিনিসটা কি, এটা সাইকেলের বেল, এটা সাইকেলের চেন বা এভাবে সব জিনিসগুলো সে বলতে পারতেছে। আর রাকিব হাতে কলমে শিক্ষা পাইলে বিদায় সে কি করছে, সে এগুলো শিখতে পারে নাই, তাকে হাতে কলমে। এই জন্য বেশিরভাগ হচ্ছে যে প্র্যাকটিক্যাল শিক্ষাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এই জন্য যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা বাচ্চার মস্তিষ্কের মধ্যে ঢুকে যায় এবং সেই জিনিসটা স্থায়ী হয়। এবার হচ্ছে যে গ্রুপে দলে বা জোড়ায় জোড়ায় কাজ করার সুযোগ সৃষ্টি করা, কাজগুলো যেন অর্থপূর্ণ হয় সেভাবে প্ল্যান করে কাজ করা। এটা বেশিরভাগই আমরা মাধ্যমিক যে বইগুলো দেখি প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে একক কাজ আর হচ্ছে দলগত কাজ, যে কোনো কাজ দেওয়া আছে হচ্ছে দলগতভাবে করতে হবে, কোনো কাজ দেওয়া আছে এককভাবে করতে হবে। যেগুলো এককভাবে করতে হবে সে একাই করবে, যেগুলো দলগতভাবে করবে সেগুলো সবাই মিলে করবে। সবাই মিলে একটা কাজ করার মধ্যে একটা আলাদা ধরনের একটা আনন্দ থাকবে, যে আর আলাদা একটা এক্সপেরিয়েন্স তাদের নিজের আসবে। এবার হচ্ছে শিক্ষার্থীরা একটা টপিক বা বক্তব্য তার পার্টনার বা অন্যান্য ছোট ছোট দলে বা ক্লাসে তুলে ধরতে পারছে। কাজ দিয়ে শিক্ষক বসে না থেকে ক্লাস মুভমেন্ট করবে, এক্ষেত্রে শিক্ষকের আই কন্টাক্ট খুবই গুরুত্বপূর্ণ। আই কন্টাক্ট মানে কি, বাচ্চাটার দিকে আপনি তাকাচ্ছেন, তাকানোর মাধ্যমে আপনি বুঝে যাবেন যে ও আপনার চোখের দৃষ্টিভঙ্গিতে আপনি কি ওর প্রতি রাগান্বিত নাকি ও আপনার প্রতি কোমল বা সহৃদয়পূর্ণ, আপনার চোখের দৃষ্টিভঙ্গি দেখলেও বুঝে যাবে। এই জন্য আই কন্টাক্টটা ঠিক রাখা। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন। এটা হচ্ছে শিক্ষক পাঠের উপর টিচার এমনভাবে অ্যাক্টিভিটি নেবে যাতে প্রত্যেক শিক্ষার্থী ন্যূনতম একবার হলো সিট ছেড়ে উঠতে হয়। খোলা প্রশ্ন করা যাতে শিক্ষার্থীরা কিছু কথা বলতে পারে, আবার শিক্ষার্থীরা যাতে প্রশ্ন করতে পারে সেজন্য উৎসাহিত করা। আমরা জানি যে শিক্ষার কমিউনিকেটিভ সিস্টেমের যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থাটা মূলত একটা বাচ্চাকে শেখানোর জন্য আমরা 4টা বই ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে কি লিসেনিং, আমি বলতেছি আপনারা শুনতেছেন। আবার হচ্ছে যে আমি আবার আপনাদেরকে প্রশ্ন করলাম যে বিষয়টা আপনারা বুঝছেন কিনা, আপনারা সেই বিষয়টা কি উত্তর দিবেন স্পিকিং। এরপর হচ্ছে যে বিষয়টাকে বলা হলো সেটাকে বলা হলো যে রিডিং মানে লেখা। এরপর হচ্ছে হলো রাইটিং আর মানে লেখা, রিডিং আর হচ্ছে রাইটিং। লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং এই 4টা বিষয়ের উপর মানুষ মূলত শিখে থাকে। মানুষের সাধারণ যে একটা সমীক্ষা, একটা মাইক্রোসফট কোম্পানি একটা সমীক্ষা করছিল যে মানুষের কনসেন্ট্রেট বা মানুষের মনোযোগটা কতক্ষণ পর্যন্ত রাখতে পারে একটা বিষয়ের উপর, একটা টপিকের উপর মানুষের মনোযোগ কতক্ষণ থাকে। এই সমীক্ষাটা যখন 2007 সালে করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে মানুষের একটা বিষয়ের উপর সর্বোচ্চ 18 সেকেন্ড পর্যন্ত মনোযোগ রাখতে পারে, তারপরে মনোযোগটা ওই বিষয়টিতে আর থাকে না। 18 সেকেন্ড। এটা ছিল 2000 সালের সমীক্ষা। আর এই সমীক্ষাটা যখন 2016-তে এসে আবার ওই সমীক্ষাটা জানিয়েছে যে 2000 সালে মানুষের মনোযোগ আকর্ষণের সময়সীমা ছিল 18 সেকেন্ড, যেটা 2016 সালে এসে 8 সেকেন্ডে দাঁড়িয়েছে। একটা মানুষ যে কোনো একটা বিষয়ের প্রতি সে 8 সেকেন্ড
মনোনিবেশটা তার ওই বিষয়ের প্রতি থাকে, এর কারণে মনোযোগটা তার মধ্যে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে কালচারাল এবং লিসেনিং, মানে শোনার মাধ্যমে যে কোনো ট্রেনিং সেশন থেকে যখন যারাই শোনে না কেন, সাধারণত এই শোনার মাধ্যমে দেখা গেছে যে একটা মানুষ একটা ট্রেনিং সেশন থেকে সর্বোচ্চ 2%, 100 ভাগের মধ্যে 2% এটা সে পরবর্তীর জন্য সে আহরণ করতে পারে বা নিয়ে যেতে পারে। বাকি যে 98% এটা তার মধ্যে থাকে না। এরপর হচ্ছে যে খোলা প্রশ্ন করা বা মানে কমিউনিকেশনের ডায়ালগে আমরা বলি যে কথোপকথনের মাধ্যমে বার্তাকে প্রাণবন্ত করা, বিষয়বস্তু পর বক্তৃতা, প্রতিযোগিতা, ওয়ার্কশপ, ইত্যাদি আয়োজন করে সম্পৃক্ততা বাড়ানো যেতে পারে। আমরা অনেক সময় ক্লাসে লিডার রাখতে পছন্দ করি, কিন্তু নির্দিষ্ট মাত্রায় গুঞ্জন মানে শিশুদের সম্পৃক্ততা আছে। ক্লাসটা যদি একদম নিস্তব্ধ হয় তাহলে যে এখানে বাচ্চারা আছে সেটি মনে হবে না। আবার যে খুবই শোরগোলপূর্ণ বা নয়েজপূর্ণ হয়, সাধারণত জানি আমরা যে কোনো একটা জায়গায় যদি 45 ডেসিবেলের বেশি সাউন্ড হয় তাহলে তখন সেটাকে বলা হয় নয়েজ বা শব্দ দূষণ। তাই শব্দ দূষণ যদি অতিমাত্রা হয় তাহলে সেটাকে পাঠন করাও কষ্টকর, আবার একদমই না থাকলে সেখানেও কষ্টকর। বাড়ির কাজ, হাতের কাজ, নির্ধারিত কাজ, প্রজেক্ট বানানোর মধ্য দিয়েও শিক্ষার্থীর সম্পৃক্ততা বাড়ানো যায়। প্রযুক্তির সহায়তায় লেখাপড়া করার মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানো যায়। ল্যাঙ্গুয়েজ ক্লাব, ম্যাথ ক্লাব গড়ে তোলা, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, স্কুল গৃহ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করা, দৈনিক সমাবেশ, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় কয়েকজন চেনা ও শিক্ষার্থীর অংশগ্রহণ দেখা যায়। এর চেয়ে বাইক গবেষণা অন্যদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা বা সুযোগ দেওয়া। আমরা জানি যে যখন এসএমবি হয় প্রতিদিন সংগঠনের জন্য, কোরআন দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু সংখ্যা শিক্ষার্থীদেরকে ডাকা হয় যে তোমরা আসো। বরং এভাবে না করে আমরা যদি রোটেশন বা পর্যায়ে ক্রমিকভাবে একের পর এক সবাইকে যদি এভাবে যোগ্য করে গড়ে তোলা হয় তাহলে এই বিষয়টা আরো পজিটিভ হবে। ক্রীড়া সাংস্কৃতিক ইভেন্ট, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি দল তৈরি করা, স্কাউটিং, হোটেল, পার্টি গড়ে তোলা, এভাবে অনেক বিষয় রয়েছে। পরিশেষে সবকিছু বলে কিন্তু শিক্ষক একজন প্রধান শেফের ভূমিকায় থেকে সবকিছু পিছন থেকে শিক্ষার্থীদের দ্বারা করাবেন। বিরিয়ানি রান্না করবেন, শিক্ষক সাথে থেকে বাজার করাবেন, হাঁটিপাতি রেডি করাবেন, মশলাপাতি রেডি করাবেন, মুরগি কাটবেন, চুলা তৈরি করবেন, আগুন জ্বালাবেন, পানি দাও, চাল দাও, মুরগি দাও, মশলা দাও, জাল কমাও, বাড়াও, ঢাকনা দাও, নাড়াও, লবণ টেস্ট করো, এবার প্লেট ধোও, টেবিল সাজাও, সালাদ সাজাও, এবার পরিমাণ মতো খাও। আছে দেখুন শিক্ষক সবই করেছে কিন্তু নিজ হাতে কিছু করে দেয়, সব কাজ শিক্ষার্থী দাঁড়িয়ে পড়ানো হচ্ছে। এই কাজের মধ্যে কখনো গ্রুপে, কখনো জোড়ায় জোড়া, আবার কখনো এককভাবে সম্পৃক্ত করছে। সারাদিন বিরিয়ানি রান্নার লেকচার শিক্ষক না দিয়ে যদি রান্না করে শিক্ষার্থীদের এই বিষয়টিকে হাতে কলমে বুঝিয়ে দেয় তাহলে শিক্ষার্থীরা আরো সুন্দরভাবে বিষয়গুলো কি বুঝতে সক্ষম হবে। তাহলে এখন এই বিষয়ে যারা আমরা বুঝতে একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব অনেক, এবং এই দায়িত্বটা বলা হচ্ছে যে টিচার ইজ অ্যান অ্যাক্টর। শিক্ষক হচ্ছে একজন অভিনেতা। শিক্ষক যে শুধুমাত্র নম্র ভদ্র সভ্য হিসেবে ক্লাসে অবস্থান করবে এমনটিও নয়। একজন শিক্ষককে একজন অভিনেতার মতো তাকে কখনো অভিনয় করতে হবে, কখনো পাঠদানের ক্ষেত্রে তাকে আনন্দপূর্ণ করতে হবে, কখনো হাসি ঠাট্টা বা তাকে এমনভাবে হাসির ছলে তাকে পড়াতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের সেশনের প্রথম পর্যায়ে যে বিষয়গুলো বললাম, সব বিষয়গুলো এখানে নিয়ে আসতে পারি নাই। আশা করি এই বিষয়গুলো থেকে কিছুটা হলেও আপনারা শিখতে পারছেন। আমি